শুরু করছি আজকের স্মার্ট গ্যালাক্সি প্রেজেন্টস ইংলিশ ক্লাস। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা আমাদের এই ক্লাসগুলো করছো, ইংলিশ ক্লাস বলো, সায়েন্স ক্লাস বলো, ম্যাথ ক্লাস বলো, রিজনিং ক্লাস বলো, তোমরা যারা যারা করছো, তোমরা যারা মনে করছো যে এই সমস্ত বইগুলো তোমরা নেবে, যে বইগুলো থেকে আমরা এই কোশ্চেনগুলোকে কালেক্ট করে থাকি, তো তোমাদেরকে এই নাম্বারগুলোতে, যে স্ক্রিনে নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু পুরো ডিটেলস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এছাড়া তোমরা যারা মনে করছো যে তোমরা তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে যে কোনো একটা কোচিং কে পাশে পেতে চাইছো, তার মধ্যে স্মার্ট গ্যালাক্সিকে মনে করছো যে পাশে পেতে, তো তোমরা কিন্তু অবশ্যই সেম একই রকম ভাবে নাম্বারগুলোতে যদি কল করো, তোমরা কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যাবে। আমাদের হেড অফিস বালুরঘাটে, এখানে তোমরা আবাসিকের সুবিধা পেয়ে যাবে। তোমরা যারা যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমরা যদি মনে করো বালুরঘাটে এসে প্রিপারেশন নেবে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে যেহেতু আবাসিক ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, তোমরা আবাসিকের থেকে কিন্তু এই প্রিপারেশন গুলো নিতে পারো। ওকে? এছাড়া যারা নতুন দেখছো, যদি ডিটেলসে দরকার পড়ে, তোমরা এই যে পিডিএফ এর যে ডেসক্রিপশন রয়েছে, সেই ডেসক্রিপশনে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা এরকম ডিটেলস গুলো পেয়ে যাবে, এখানে কিরকম কি খরচা লাগতে পারে, কি কি ডিটেলস রয়েছে, সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমাদের ইংলিশ ক্লাস নাম্বার, মক টেস্ট নাম্বার 6। তো আমরা যে সমস্ত এক্সাম গুলোকে টার্গেট করে আমাদের এই ইংলিশ ক্লাসটা ডিজাইন করছি, সেগুলো হচ্ছে মেইনলি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ। তো আপকামিং যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সাম আসতে চলেছে, সেই ক্ষেত্রে যে কোশ্চেন গুলো তোমাদের আসতে পারে, সেই কোশ্চেন গুলোর একটা ব্রিফ নলেজ নিয়ে এই ক্লাসটা চলছে। এছাড়াও কিন্তু এই সেম প্যাটার্নের কোশ্চেন আসবে তোমাদের ডাব্লিউবিএসএসসি যে গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে, এবং রেলওয়ে পরীক্ষাগুলো যেগুলো চলছে সেই সমস্ত পরীক্ষায়। ওকে? তো ক্লাস নাম্বার 6 আজকে শুরু করা যাক। দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন বলছে, দেখো, আই থিঙ্ক ইট ড্যাশ রেইন টুডে। ওকে? আই থিঙ্ক ইট ড্যাশ রেইন টুডে। অপশনে কি কি রয়েছে? শ্যাল, মে আর শুড। ঠিক আছে? যেহেতু এখানে টুডে আজকের কথা বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই শুড হবে না, কারণ শুডটা কি রয়েছে? শ্যালের পাস্ট ফর্মে রয়েছে। ঠিক আছে? এটা যদি শুটটা তখনই হতো যদি এটা আই থিঙ্ক, এটা যদি ওয়াজ হতো, এটা যদি ওয়াজের কোনো ব্যাপার থাকতো বা একটা আগেকার ঘটনা বলা হচ্ছে, এরকম ক্ষেত্রে শুটটা হতে পারত। ঠিক আছে? এবার শ্যাল, শ্যাল কোন ক্ষেত্রে বোঝাতে হয়? শ্যাল কোন ক্ষেত্রে বোঝানো হয়? পাস্ট টেন্সে যখন আমরা কোনো কাজের উপদেশ টাইপের কিছু একটা দেবো তখন। ঠিক আছে? উপদেশ টাইপের কিছু একটা দেবো। কিন্তু এখানে কি বলা হচ্ছে প্রশ্নে, যে আই থিঙ্ক মানে একটা প্রবাবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে? আর পারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মে বা ক্যান। ঠিক আছে? মেটা বোঝানো হচ্ছে কি? প্রবাবিলিটির জন্য। তাহলে এখানে অপশনে যেহেতু মে রয়েছে, আমাদের সঠিক উত্তর হবে কি? মে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? আই থিঙ্ক ইট মে রেইন টুডে। ঠিক আছে? আজকে বৃষ্টি হতে পারে। তাহলে শ্যাল কেন হচ্ছে না, শুড কেন হচ্ছে না? শ্যাল আমরা ব্যবহার করছি কি পাস্ট টেন্সের ক্ষেত্রে। আই থিঙ্ক ইট শ্যাল রেইন টুডে হবে না, ইট শ্যাল রেইন টুমরো, এরকম হতে পারে। আই থিঙ্ক ইট শ্যাল রেইন টুমরো, এরকম হতো। ঠিক আছে? শুড হলে কি পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হতো। স্টুডেন্টস, কারেন্টটা চলে গেছিল। ঠিক আছে? তো সেকেন্ড কোশ্চেন কি বলছে, দেখো, ইট ইজ এ রুল, এটা একটা নিয়ম, অ্যান্ড ইউ ড্যাশ ওবে, সরি, অ্যান্ড ইউ ড্যাশ ওবে ইট স্ট্রিক্টলি। এটা একটা নিয়ম এবং তুমি পালন করবে এটাকে স্ট্রিক্টলি, কঠোরভাবে। ঠিক আছে? তো তাহলে এখানে অপশন আমার কি হবে? প্রথম কোশ্চেন কি বলছে? মাস্ট। মাস্ট বলতে কি বোঝায়? অবশ্যই, অবশ্যই। কুড মানে পারো, আর নিড টু মানে প্রয়োজন। এখানে যদি আমার অ্যান্সার করতে হয় মাস্ট, তাহলে কি আসবে স্টুডেন্টস? ইটস এ রুল অ্যান্ড ইউ মাস্ট ওবে ইট স্ট্রিক্টলি। তুমি অবশ্যই এটাকে স্ট্রিক্টলি মানে কঠোরভাবে পালন করবে। ঠিক আছে? তাহলে এটা একটা অপশন গেল। নেক্সট কি বললাম? কুড। কুড বললে কি হচ্ছে? পারো। ইউ কুড ওবে ইট স্ট্রিক্টলি। কুড কখন বোঝায়? পাস্ট টেন্সের ক্ষেত্রে। এটা কি বলা হচ্ছে? এটা একটা প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে কি হবে? কুড আমার এখানে হবে না, সেটা থেকে যেটা অ্যান্সার দাঁড়াবে। ঠিক আছে? নেক্সট কি? নিড টু। ইউ নিড টু ওবে ইট স্ট্রিক্টলি। তোমার এটাকে কঠোরভাবে পালন করা প্রয়োজন। ঠিক আছে? কিন্তু স্টুডেন্টস,
যখন কোনো একটা নিয়ম হয় তখন কি তুমি তার উপর ছেড়ে দেবে যে তুমি ওটা পালন করতেও পারো নাও পালন করতে পারো? কারণ যখন প্রয়োজন বলা হচ্ছে তখন কিন্তু সে করতেও পারে নাও করতে পারে। ওকে, সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে তাহলে? নিড টু কিন্তু হচ্ছে না, তাহলে আমার সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে কি মাস্ট। তাহলে এখানে অপশন আমার কি দাঁড়াবে? ইউ মাস্ট ওবে ইট স্ট্রিক্টলি। তারপর আবার কি বলছি? স্ট্রিক্টলি, কঠোরভাবে তোমাকে এটা পালন করতেই হবে। তো কঠোরভাবে যদি পালন করতে হয় তাহলে কি অবশ্যই তোমাকে পালন করতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি আমার অ্যান্সার আসছে? মাস্ট আসছে আমার অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? অপশন অপশন এ, 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? আই ড্যাশ সুইম অ্যাক্রস দ্য রিভার হোয়েন আই ওয়াজ ইয়াং। এখানে একটা সাঁতার কাটার কথা বলা হচ্ছে। যদি বাংলা মানে করি তাহলে 3 নম্বরে বাংলা মানে কি দাঁড়াচ্ছে? আমি আমি পুকুরের নদীর নদীর আড়াআড়ি সাঁতার কাট হয়ে নাই, যখন আমি যুবক ছিলাম। মানে যখন আমি যুবক ছিলাম তখন আমি সমুদ্রের নদীর আড়াআড়ি সাঁতার কাটতে পারতাম। তাহলে এখানে পারা বলা হচ্ছে। তো পারা বলতে কি বোঝানো হয়? ক্যান, মে, এই সমস্ত। তো যেহেতু এখানে ক্যান দেওয়া আছে, ক্যানটা কি এখানে হবে আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার হয় না ইজ ইয়াং? কোনোদিনও না। কারণ এখানে কি বলছে, এর যুবক কালের কথা বলছে, মানে সেটা পাস্ট ফেলে এসছে। তাহলে পাস্ট টেন্স হলে তো নিশ্চয়ই ক্যান হবে না, কারণ ক্যান কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে কি বসবে এখানে? অবশ্যই বসবে কুড। ঠিক আছে, আর শুড কখন বোঝাবে? শুডটাকে একটা অক্সিলারি ভার্বের মতো ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্যান বলতে যেহেতু যখন এখানে একটা মনে করো ভার্ব, পারা বলতে কি এটা কাজ করতে পারা বলতে কি একটা ভার্বের মতো ইউজ হচ্ছে, শুডটাকে মেনলি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন এম, ইজ, আর এরকম টাইপের শুডটাকে ব্যবহার করা হয়। শুডটা কেন হবে না? কারণ এখানে কিন্তু আমি যদি শুড বসাই দিই, SHOULD, আই শুড, তাহলে এখানে আমার ভার্ব কোনটা হয়ে যাচ্ছে? সুইমটা। সুইমটা যদি ভার্ব হয়ে যায় তাহলে ভার্বের পাস্ট পাস্ট ফর্ম বসবে এখানে। তাহলে আই শুড কি হবে? সুইমড। আই শুড সুইমড, কিন্তু এখানে তো অপশনে তোমার সুইমড নেই, ঠিক না? তাহলে আমার অপশন কি আমার অপশনটা কোনটা দাঁড়াবে তাহলে? আমার অপশন দাঁড়াচ্ছে কুড। তাহলে আমার মানেটা কি দাঁড়াবে? আমি পারতাম সাঁতার কাটতে অ্যাক্রস নদীর আড়াআড়ি ভাবে যখন আমি যুবক ছিলাম। তাহলে 3 নম্বরের অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? 3 নম্বরের অ্যান্সার দাঁড়াচ্ছে অপশন বি। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো। দে ড্যাশ বি সরি ফর দেয়ার বিহেভিয়ার। তারা দুঃখ প্রকাশ করবে তাদের ব্যবহারের জন্য। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? ড্যাশ বি, তারা কি দুঃখ প্রকাশ করবে তাদের ব্যবহারের জন্য। প্রথম অপশনটা কি বলছে? মাস্ট। এখানে মাস্ট যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? তারা অবশ্যই দুঃখ প্রকাশ করবে তাদের ব্যবহারের জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা একটা গেল। নেক্সট কি বলছে? নিড নট, দে নিড নট বি সরি। নট বি সরি ঠিক দাঁড়াচ্ছে না। ঠিক আছে, দে নিড নট বি সরি। তাহলে এখানে নট বি যদি না হতো তাহলে কি হতে হতো? দে নিড নট টু বি সরি। ঠিক আছে, না আমার অপশনে এখানে টু নেই, বা এখানেও কিন্তু কোশ্চেনেও কিন্তু টু দেওয়া নেই, তাহলে নিড নট হচ্ছে না। ওকে, দে ক্যান বি সরি। নেক্সট অপশন বলছে কি আমার? দে ক্যান বি সরি। সরি কি হওয়া যায়? মানে সরি কি পারা যায়? সরি নিশ্চয়ই পারা যায় না। যদি এখানে আমি ক্যানটাকে মেন ভার্ব হিসেবে ইউজ করি তাহলে সরিটাও কিন্তু এখানে একটা মানে মেন ভার্বের মতো ব্যবহার হবে। কিন্তু এবার সরিটাও কিন্তু একটা মেন ভার্বের মতো ব্যবহার, কিন্তু এখানে সরিটা কি মানে কোনো ভাবে হওয়া যায়? তাহলে এখানে ক্যান বসলে কি হতে হতো? দে ক্যান ফিল, দে ক্যান ফিল সরি ফর দেয়ার বিহেভিয়ার, এরকম যদি আসতো তাহলে আমার কি হতো? ক্যান হতো। তাহলে আমার এখানে সব থেকে সুইটেবল যেটা অপশন দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে মাস্ট। দে মাস্ট বি, তারা অবশ্যই হবে সরি, দুঃখিত তাদের ব্যবহারের জন্য। ওকে, তাহলে 4 নম্বর অপশন কোনটা হচ্ছে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইফ ইউ রিড পেপার
তুমি যদি পেপার পড়ো, এখানে প্রথমে ইফ দেওয়া আছে স্টুডেন্টস, এর আগের দিনের ক্লাসে তোমাদের বলে দেওয়া হয়েছে ইফ থাকলে কি হয়। ঠিক আছে, তারপরে আমি আজকে এভাবে অপশন টেস্ট করে তোমাদেরকে বলবো যে ইফ থাকলে পরে কি অ্যান্সারটা আমার দাঁড়াচ্ছে। ইউ ড্যাশ নোটিস, তুমি যদি পেপার পড়ো তুমি নোটিস করবে দ্যাট দেয়ার ইজ ডেফিনিট স্পেস ফর লেটার, সেখানে চিঠির জন্য একটা অবশ্যম্ভাবিক ফাঁকা জায়গা থাকে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি অপশন প্রথমে উইল বসাই তাহলে কি হবে, তুমি যদি নিউজ পেপার পড়ো ইউ উইল নোটিস, ইউ উইল নোটিস তুমি নোটিস করবে। ঠিক আছে, উইলটা কি অক্সিলারি ভার্ব হিসেবে, ইউ ক্যান নোটিস, এখানে যদি আমি উইলের বদলে ক্যান ক্যান বসিয়ে দিই তাহলে কি হবে, ইউ ক্যান নোটিস, তুমি দেখতে পারবে দ্যাট দেয়ার ইজ এ ডেফিনিট স্পেস ফর লেটার, ইউ ক্যান নোটিস। নোটিস আসবে না এখানে, ইউ ক্যান হলে পরে তখন আসবে ইউ ক্যান সি, ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ এ ডেফিনিট স্পেস ফর লেটার, সি নেই এখানে, আমার অপশনও কিন্তু ক্যান সি নেই। আর কুড তো অবশ্যই তোমার পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে, তো এখানে পাস্ট টেন্সে তো কথা বলাই হচ্ছে না, এখানে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কথা। তাহলে এখানে অপশন কি দাঁড়াবে, অপশন দাঁড়াবে আমার উইল। আর তোমাদেরকে এর আগের দিন ক্লাসেও বলে দিয়েছি যদি সামনে ইফ থাকলো তাহলে চোখ বন্ধ করে কিন্তু উইল শ্যাল এই জাতীয় জিনিসই বসে, মেইনলি বসে কি উইল। তাহলে এখানে কি বসবে, চোখ বন্ধ করে উইল বসবে। ইফ ইউ রিড পেপার ইউ উইল নোটিস দ্যাট দেয়ার ইজ এ ডেফিনিট স্পেস ফর লেটার, তাহলে অপশন কোনটা সঠিক হচ্ছে, অপশন এ উইল হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কেন, কারণ প্রথমে এখানে ইফ দিয়ে শুরু করা হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, টু হ্যাভ এ ইয়েন ফর মিনস, টু হ্যাভ এ ইয়েন ফর, আমার এখানে প্রশ্নটা এতখানি, এটার মানে কি, তো এটা যদি আমি বাংলা মানে বের করি তাহলে কি দাঁড়াবে, টু হ্যাভ এ ইয়েন ফর, কোনো কিছুর জন্য ইয়েন, মানে কি দাঁড়াচ্ছে, কোনো কিছুর জন্য ইয়েন, কোনো কিছুর জন্য ইয়েন, এটা বোঝাতে কি বোঝানো হয়, এটা বোঝাতে প্রথমে অপশন রয়েছে হেট মানে ঘৃণা, হেট মানে ঘৃণা করা, ঘৃণা, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, আর অ্যাবডিকেট মানে ছেড়ে দেওয়া, ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া। তাহলে এটার সঙ্গে কোনটার মিল খাচ্ছে, তো এই যে এখানে লাইনটা রয়েছে টু হ্যাভ এ ইয়েন ফর, এটা বলতে বোঝানো হয় মেনলি ডিজায়ার বা আকাঙ্ক্ষাকে। কেন, কারণ কোনো কিছুর জন্য ইয়েন বলতে যখন আমরা বলি যে টু হ্যাভ এ ইয়েন ফর, এটার পরে যে কোনো ওয়ার্ড বসিয়ে দাও বোঝা যাবে যে সেটার জন্য কেউ আকাঙ্ক্ষা করছে, মানে আমার কাছে অর্থ আছে এটার জন্য, এইরকম টাইপের কিছু বোঝানোর জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে না হেট হবে না অ্যাবডিক্ট হবে। টু হ্যাভ এ ইয়েন, ইয়েন বোঝাতে এখানে কি বোঝানো হয়, চাইনিজ ওয়ার্ড ইয়ান থেকে ইয়েন এসছে, ইয়ান বলতে বোঝানো হয় হচ্ছে আফিম, আফিম, এই ইয়ান আফিম থেকে ইয়েন শব্দটা এসছে, তো যে কোনো কিছুর জন্য এখানে ইয়েন আছে মানে আমার আকাঙ্ক্ষা বোঝাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, ওয়ার্থ মিনস, ওয়ার্থ, ওয়ার্থ মানে কি, প্রথম অপশন কি রয়েছে, ভ্যালু, ভ্যালু মানে মূল্য, ভিগার, ভিগার মানে কি, ভিগার মানে হচ্ছে শক্তি, ভিগার মানে কি শক্তি, রাফ মানে রুক্ষ খসখসে। ঠিক আছে, রাফ মানে রুক্ষ বা খসখসে। তো ওয়ার্থ, ওয়ার্থ বলতে কি বোঝায়, ওয়ার্থ মানে সম্পত্তি, সম্পত্তি এই ধরনের জিনিস বোঝাতে ওয়ার্থ বলা হয়। মানে হোয়াট ইজ ইউর ওয়ার্থ এটা যদি বলা হয় তাহলে কি বোঝাবে, তোমার সম্পত্তি কতখানি, তো সেটার সঙ্গে ডাইরেক্টলি কার সাথে দেখা যাচ্ছে, মূল্য,
ভ্যালু, তোমার ভ্যালু কি, এটার সঙ্গে। ভিগার বলতে বোঝাচ্ছে শক্তি, ওয়ার্থ বলতে কিন্তু কোনোদিনও শক্তি বোঝানো, ওয়ার্থ মানে যে সম্পত্তি বোঝানো হয়, সম্পত্তির সঙ্গে কিন্তু শক্তির কোনো রকম কোনো মিল নেই। আর রুক্ষ তো গেল আরেকটা দিকের হিসাব। ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রশ্ন ওয়ার্থের মানে কি দাঁড়াচ্ছে, ভ্যালু বা মূল্য। অপশন এ হবে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো কি বলছে 8 নম্বর, কনভার্ট মিন্স, কনভার্ট মানে কি পরিবর্তন করা, কনভার্ট মানে পরিবর্তন, এক বস্তু থেকে আরেক বস্তুতে পরিবর্তন। ঠিক আছে, এরকম বললে কি বোঝায় কনভার্ট। এ মানে কি এফেক্ট, এফেক্ট মানে কি, এফেক্ট মানে কি প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া, এফেক্ট মানে কি প্রতিক্রিয়া, এফেক্ট মানে কি এফেক্টেড, সরি এফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত বলা যায় না, এফেক্ট, ইফেক্ট মানে প্রতিক্রিয়া, এফেক্ট মানে হবে হচ্ছে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, ইফেক্ট মানে প্রতিক্রিয়া। র্যাডিক্যাল, র্যাডিক্যাল মানে কি, র্যাডিক্যাল মানে হচ্ছে কি ধরনের বলতে বলবো, র্যাডিক্যাল বলতে বলতে পারো যারা উগ্র, উগ্র মেজাজের, উগ্র মেজাজি, এ ধরনের জিনিস বলতে কি বোঝাচ্ছে র্যাডিক্যাল। আর কনভার্ট মানে কি বললাম পরিবর্তন। তাহলে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে কি, ট্রান্সফর্ম মানেও কিন্তু পরিবর্তন, একবার সিমিলার মানে। তাহলে কনভার্ট বলতে কি, আমি ডলারকে রুপিতে কনভার্ট করলাম, কারণ কি পরিবর্তন করলাম। একই রকম ট্রান্সফর্ম বলতে কি বোঝানো হয়, যেটা ট্রি, ট্রি থেকে ট্রান্সফর্ম করে কি হলো টেবিল হলো, এটা কি হলো পরিবর্তন হলো। তাহলে কনভার্টের সঙ্গে ডাইরেক্ট কার সিমিলারিটিস পাওয়া যাচ্ছে, ট্রান্সফর্ম। তাহলে অপশন, কোশ্চেন 8 এর অপশন কি দাঁড়াচ্ছে, অপশন সি ট্রান্সফর্ম দাঁড়াচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে হ্যান্ড রিটেন বুক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের ক্ষেত্রে বলছে হ্যান্ড রিটেন বুক না হাতে লেখা বই, হাতে লেখা বই, হাতে লেখা বইয়ের সঙ্গে কোনটা দাঁড়াচ্ছে, ড্রাফট, ড্রাফট মানে কি অসম্পূর্ণ, অসম্পূর্ণ লিপি, কোনো কিছু হাফ লিখে রেখেছো বা কোয়ার্টার লিখে রেখেছো, মানে সম্পূর্ণ লেখা হয়নি, সেই ধরনের জিনিসকে বলা হয় ড্রাফট। ওকে, এডিশন বলা হয় কি কে, সংযোজন, সংযোজনী। ঠিক আছে, সংযোজনী কিরকম, যে প্রথম একটা অঙ্ক বই বেরোলো, তারপর তার সঙ্গে একটা চ্যাপ্টার কম ছিল বা আরো কিছু কোশ্চেন অ্যাড করা দরকার ছিল, পরবর্তীতে সেটা সেকেন্ড এডিশন হয়ে বেরোলো, সেটাকে বলা হয় কি এডিশন, সংযোজন হয়ে বেরোলো বা কিছুটা কমিয়ে বেরোলো, এরকম যে ব্যাপারটা সেটাকে বলা হয় এডিশন। ওকে, ম্যানুস্ক্রিপ্ট বলতে কি বোঝানো হয়, খসড়া লিপি, খসড়া লিপি। এক্ষেত্রে কি হতে পারে, এটা হ্যান্ড রিটেনও হতে পারে, টাইপড হতে পারে, মানে টাইপ করে লেখাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি এটা পাবলিশ যতক্ষণ না হচ্ছে, বুক যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটাকে কি বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। তো হ্যান্ড রিটেন বুকের সঙ্গে কোনটার তাহলে সম্পর্ক পাওয়া যাচ্ছে, এটা হ্যান্ড রিটেন বই অলরেডি হয়ে গেছে, হ্যাঁ হাতে লেখা বই অলরেডি হয়ে গেছে, বই কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ড্রাফট নিশ্চয়ই হচ্ছে না, অসম্পূর্ণ নিশ্চয়ই হচ্ছে না, বা সংযোজনীয় হচ্ছে না, নেক্সট টাইমও কিছু হচ্ছে না। তাহলে এটার সঙ্গে মোটামুটি ভাবে কিন্তু সব থেকে বেশি যেটার পাওয়া যাচ্ছে, সম্পর্ক পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্টটা কি হয়, ওই হাতে লেখা হোক বা টাইপ করা হোক, সেক্ষেত্রে কি ওটা পাবলিশ হয়নি, হ্যাঁ হাতে লেখা বই কিন্তু পাবলিশ হয় না, হাতে লেখা বই পাবলিশ হয় না, সেটাকে প্রিন্ট করতে হয় তারপরে পাবলিশ হয়। তো হাতে লেখা বইয়ের সঙ্গে কিন্তু ম্যানুস্ক্রিপ্টের একটা একদম সহজ একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে 9-এর আমার অ্যান্সার কোনটা দাঁড়াবে, 9-এর অ্যান্সার দাঁড়াচ্ছে অপশন সি ম্যানুস্ক্রিপ্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাম্পল, অ্যাম্পল মিন্স, অ্যাম্পল মানে কি, অ্যাম্পল মানে, অ্যাম্পল মানে হচ্ছে যথেষ্ট বা যথেষ্টর বেশি,
যথেষ্ট হচ্ছে বেশি, ঠিক আছে। অ্যাম্পল মানে কি যথেষ্ট বা যথেষ্ট হচ্ছে বেশি। প্রথম অপশন এনাফ, এনাফ মানে কি যথেষ্ট, তাহলে সরাসরি সম্পর্ক রয়েছে অ্যাম্পলের সঙ্গে, ঠিক আছে। এবার তাহলে বাকি অপশন গুলো দেখে নি কি কি বলছে। স্কার্স, স্কার্স মানে কি কমতি রয়েছে। এনাফ বলতে যদি এনাফ ফুড, দেয়ার ইজ এনাফ ফুড ফর 10 পিপলস, 10 জনের জন্য যথেষ্ট খাবার রয়েছে। এবার স্কার্স বলতে তাহলে কি বোঝানো হয়, যথেষ্ট উল্টোটা, উল্টোটা কমতি। হুম, তাহলে স্কার্স বলতে কি হবে, দেয়ার ইজ স্কার্স ফর 10 পিপল, মেবি 5 পিপল ক্যান ইট দিস ফুড, ঠিক আছে। এরকম বোঝাতে তখন বোঝানো হয় হচ্ছে স্কার্স, ওকে। আর গিভ আপ, গিভ আপ মানে তো ত্যাগ করা, ত্যাগ করা, ছেড়ে যাওয়া। ডোন্ট গিভ আপ ইয়োর ডেলি রুটিন, তোমার প্রতিদিনের রুটিন যেটা আছে সেটাকে ত্যাগ করো না, এরকম গিভ আপ ক্ষেত্রে এরকম বোঝানো হয়। তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে অ্যাম্পলের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে কার, এনাফের। তাহলে 10 নম্বরের অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, ওকে। তো স্টুডেন্টস, এই 10 নম্বর কোশ্চেনটাই ছিল আমাদের আজকে লাস্ট কোশ্চেন এবং আজকে তোমাদের ক্লাসের এন্ড। তো তোমরা যারা যারা মনে করছো স্টুডেন্টস যে আমাদের কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নেবে, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে কল করে তোমরা সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে। এছাড়া তোমরা যারা যারা রেগুলারলি ক্লাস করছো, তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলোকে শেয়ার, কমেন্ট এবং লাইক করে আমাদের হসলা বাড়াবা, যাতে আমরা আরো এরকম ক্লাস রেগুলারলি তোমাদের জন্য আনতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।